প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এদেশের মানুষ পিআর বোঝে না, মেনেও নেবে না, মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি এদেশের মানুষ বোঝে না। একটি রাজনৈতিক দল পিআর পদ্ধতির কথা বলছে, সেটার জন্য আন্দোলন করছে। এর মূল লক্ষ্য হল নির্বাচন বিলম্বিত করা, জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা। পিআর পদ্ধতি এই দেশের মানুষ গ্রহণ করবে না, চাপিয়ে দেওয়ার কোনো কিছুই এই দেশের মানুষ মেনে নেবে না। আজ রবিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল আলম মিলনায়নে ন্যাশনাল পিপুলস পার্টি আয়োজিত এক স্মরণ সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। ডেমোক্রেটিক লীগের প্রয়াত সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই স্মরণ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন এনপিপির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ফরিদুজ্জামান ফরহাদ। মির্জা ফখরুল বলেন, আমরা ইতিহাসের এক ক্রান্তিকাল পার করছি। গত 15 বছর একটি ফ্যাসিস্ট দল বাংলাদেশের গণতন্ত্র, অর্থনীতি এবং আত্মাকে ধ্বংস করেছে। সেই দলের বিরুদ্ধে লড়াই শেষে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা সুযোগ পেয়েছি বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার। বিএনপির বিরুদ্ধে অপপ্রচারণা করা হচ্ছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, তারা সবসময় সংস্কারের পক্ষে, অথচ প্রচারণা চালানো হচ্ছে যে বিএনপি নাকি সংস্কারের বিরোধী। এটা একেবারেই ভুল ধারণা। বিএনপির জন্মই হয়েছে সংস্কারের মধ্য দিয়ে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। গণমাধ্যমের স্বাধীনতাও তিনি নিশ্চিত করেছিলেন। একটি রাজনৈতিক দল নির্বাচন বিলম্বিত করার উদ্দেশ্যে পিআর সামনে এনেছে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, এই পদ্ধতি সম্পর্কে জনগণের কোনো ধারণাই নেই। যারা সাংসদ সদস্য হয়েছিলেন তাদের মধ্যেও কেউ এটা ভালোভাবে বোঝেন না। যারা সংস্কার কমিশনে আছেন তারাও এটি প্রস্তাব করেননি। একটি রাজনৈতিক দল শুধু নির্বাচন বিলম্বিত করার উদ্দেশ্যেই এটি সামনে এনেছে। মির্জা ফখরুল বলেন, একটা কথা খুব স্পষ্ট, সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী 2026-এর ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে। আমরা সেটাই দেখতে চাই। জনগণও চায় দ্রুত নির্বাচন হোক এবং গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাক দেশ। রাতারাতি বাংলাদেশকে বদলে ফেলা সম্ভব নয়, কিন্তু প্রক্রিয়াটি শুরু হোক, এটাই জনগণের প্রত্যাশা। এখন সবার দায়িত্ব বাংলাদেশকে সত্যিকারের গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্রে রূপান্তর করা বলে উল্লেখ করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, আমাদের মধ্যে অনেকে আছেন যারা পরবর্তীকালে গণতান্ত্রিক আন্দোলনগুলোতে অংশ নিয়েছেন, 24-এর গণঅভ্যুত্থানে অংশ নিয়েছেন। এখন আমাদের দায়িত্ব এই বাংলাদেশকে সত্যিকারের গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্রে রূপান্তর করা। স্মরণ সভা সঞ্চালনায় ছিলেন এনপিপির মহাসচিব মুস্তাফিজুর রহমান। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা স্মরণ সভায় বক্তব্য দেন। এবার জানিয়ে দেব, ট্রাইব্যুনালে হাসিনার মামলা সম্প্রচারকালে ফেসবুক পেজে সাইবার হামলা। তাজুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পতিত স্বৈরাচারী শাসক শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন সরাসরি সম্প্রচারের সময় চিফ প্রসিকিউটর কার্যালয়ের ফেসবুক পেজে সাইবার হামলা হয়েছে। রবিবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, ট্রাইব্যুনালের শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় প্রসিকিউশনের যুক্তিতর্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচারিত হচ্ছিল। এই সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ের ফেসবুক পেজের উপর সাইবার অ্যাটাক করা হয়েছে। এর মাধ্যমে পেজটাকে সাময়িকভাবে ডিসেবলড করে দিয়েছিল তারা, যদিও তাৎক্ষণিক উদ্ধার করা সম্ভব হয়েছে। চিফ প্রসিকিউটর বলেন, যুক্তিতর্কে বহু তথ্য প্রমাণ সহ তাদের নিষ্ঠুরতার বর্ণনা যেন গোটা দুনিয়াবাসী জানতে না পারে, এই অপরাধীরা তা চায় না। তাদের সহযোগীরাও এটা চায় না। সেজন্যই আমাদের এই ফেসবুক পেজের উপর সাইবার হামলা চালিয়েছে তারা দুনিয়াকে এটা জানতে দিতে চায় না যে বিচারটা কতটা ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ হচ্ছে। তথ্য প্রমাণগুলো কতটা অকাট্য সেই তারা বুঝতে দিতে চায় না। কিন্তু আমরা শেষ পর্যন্ত এটা উদ্ধার করতে পেরেছি। অপরাধীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের বার্তা হচ্ছে, অপরাধ করে যেমন পার পাওয়া যাবে না, অপরাধীকে রক্ষা করারও কোনো চেষ্টা বাংলাদেশে সফল হবে না ইনশাআল্লাহ। আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আমরা কারো প্রতি কোনো রকমের প্রতিহিংসা চরিতার্থ করার চেষ্টা করছি না। আমরা ন্যায় বিচার নিশ্চিতের জন্য কাজ করছি। কোনো ব্যক্তির ব্যাপারে আমাদের কোনো বিদ্বেষ নেই। এদিক পতিত স্বৈরাচারী শাসক শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে 2024 সালের জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান রয়েছে। সকালে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম প্রসিকিউশনের পক্ষে যুক্তি উপস্থাপন শুরু হয়। এরপর শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিজেদের যুক্তি তুলে ধরবেন। সবশেষে প্রসিকিউশন যুক্তি খণ্ডন করবে।
আদালত সূত্রে জানা গেছে আগামী কয়েক কার্যদিবস এই যুক্তিতর্ক চলবে। এরপর মামলাটি রায়ের পর্যায়ে যাবে। জুলাই নিয়ে কাজ করতে গেলেই বাজেট নিয়ে একটা মহল প্রশ্ন তোলে উপদেষ্টা আসিফ। জুলাই অভ্যুত্থান নিয়ে কোনো কাজ করতে গেলেই বাজেট নিয়ে একটি মহল প্রশ্ন তোলার চেষ্টা করে, এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আজ রোববার 12 অক্টোবর বিকেলে ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, বিগত সময়ে ফ্যাসিবাদের আমলে ভাস্কর্য হতো, এর থেকেও ছোট অবকাঠামো হতে দেখেছি, যেগুলোর বাজেট 300 থেকে 400 কোটি টাকা পর্যন্ত খরচ হয়েছে, কিন্তু তখন তাদের এমন কথা বলতে দেখতাম না। এখন বলছে কারণ এটা জুলাই নিয়ে কাজ হচ্ছে। উপদেষ্টা আসিফ বলেন, তারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এমন আলোচনা করেন। জুলাই নিয়ে শহরে যেন কোনো কাজ না করা হয় সেজন্য একটা চাপ সৃষ্টির চেষ্টা করেন। তবে জুলাইয়ের প্রেরণা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়ার কাজ করব। এ সময় জুলাই স্মৃতিস্তম্ভের কাজ ডিসেম্বরের মধ্যেই শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, শহীদদের স্মরণের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। সব শেষ জানিয়ে দেব, বাড়ি ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে কর্মসূচি দিলেন শিক্ষকরা। সরকার ঘোষিত বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধিকে অপর্যাপ্ত ও অবাস্তব আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছেন দেশের বেসরকারি এমপিওভুক্ত স্কুল ও কলেজের শিক্ষক কর্মচারীরা। মূল বেতনের 20% বাড়ি ভাড়া ভাতার দাবিতে তারা রোববার 12 অক্টোবর থেকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট ব্যানারে কয়েক হাজার শিক্ষক কর্মচারী এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। দাবি আদায় তারা আগামী মঙ্গলবার 15 অক্টোবর থেকে দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। আন্দোলনকারীদের মূল 3টি দাবি হল: 1. মূল বেতনের 20% হারে বাড়ি ভাড়া ভাতা প্রদান, 2. চিকিৎসা ভাতা 500 টাকা থেকে বাড়িয়ে 1500 টাকা করা, 3. উৎসব ভাতা মূল বেতনের 50% থেকে বাড়িয়ে 75% উন্নীত করা। জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি বেলা 11:45 সাংবাদিকদের জানান, আমরা সরকারের কাছে আমাদের যৌক্তিক দাবির দ্রুত বাস্তবায়ন চাই। যদি আগামী মঙ্গলবারের মধ্যে এই দাবিগুলোর প্রজ্ঞাপন জারি না হয়, তাহলে আমরা দেশ জুড়ে সব শিক্ষা প্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাব। তিনি আরও বলেন, সরকার যে 500 টাকা বাড়ি ভাড়া ভাতা বাড়িয়েছে তা আমাদের জন্য এক ধরনের উপহাস। বর্তমান বাজারে এই অর্থে একদিনের বাজারও হয় না। তাই আমরা মূল বেতনের 20% হারে ভাতা দাবি করছি। উল্লেখ্য, এর আগে 13 আগস্ট প্রেস ক্লাবের সামনে একই দাবিতে কর্মসূচি পালন করে জোটটি। পরে ধারাবাহিকভাবে 14 সেপ্টেম্বর অর্ধ দিবস কর্মবিরতি, 15 ও 16 সেপ্টেম্বর পূর্ণ দিবস কর্মবিরতি, বিভাগীয় শহরগুলোতে শিক্ষক সম্মেলনের আয়োজন করা হয়। সর্বশেষ 12 অক্টোবর থেকে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়, যা আজ থেকে শুরু হয়েছে। শিক্ষক নেতারা জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।